হ্যালো ভিউয়ার্স, 1887 সালের 8ই মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ কারাগারে ফাঁসিতে ঝুলানো হলো এক মেধাবী ছাত্রকে। নাম আলেকজান্ডার উলিয়ানভ। অপরাধ রাশিয়ার জার তৃতীয় আলেকজান্ডার রোমানভকে হত্যা চেষ্টা। ঠিক সেই দিন সেই মুহূর্তে কয়েকশো মাইল দূরে আলেকজান্ডার উলিয়ানভের 17 বছর বয়সী ছোট ভাই ভ্লাদিমির একটি অঙ্ক পরীক্ষা দিচ্ছিল। কিশোর ভ্লাদিমির তখন জানত না আজ তার ভাইকে ফাঁসি দেওয়া হবে। জানত না কয়েক ঘন্টার মধ্যেই তার আপন বড় ভাইয়ের মৃত্যু সংবাদ তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। আর এই ছোট ছেলে ভ্লাদিমির বড় হয়ে ভাই হত্যার প্রতিশোধ নেবে। এমন প্রতিশোধ নেবে রোমানভ ফ্যামিলির কেউ আর রেহাই পাবে না। এই ভ্লাদিমির পাল্টে দেবে গোটা পৃথিবীর হিসাব নিকাশ। ভ্লাদিমির হয়ে যাবে বিংশ শতাব্দীর সবচাইতে প্রভাবশালী এবং জটিল এক চরিত্র, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যে মানুষটিকে গোটা পৃথিবী এক নামে চিনবে, লেনিন নামে। লেনিন অর্থাৎ ভ্লাদিমির উলিয়ানভের বাবা ইলিয়া উলিয়ানভ ছিলেন জারের একজন একনিষ্ঠ সফল সরকারি শিক্ষা কর্মকর্তা, যিনি তার কাজের জন্য রাজার কাছ থেকে বংশানুক্রমিক নোবেলস বা অভিজাত মর্যাদা পেয়েছিলেন। পরিবারের বড় ছেলের নাম আলেকজান্ডার উলিয়ানভ, যার ডাকনাম সাশা। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, তাকে নিয়ে বাবা মা গর্ব করত। কিন্তু 1887 সালে উলিয়ানভ পরিবারের এই সাজানো পৃথিবী টালমাটাল হয়ে যায়। কাহিনী হলো, ভ্লাদিমিরের বড় ভাই অর্থাৎ আলেকজান্ডার উলিয়ানভ সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে দ্য পিপলস উইল নামের একটি বামপন্থী দলের সাথে জড়িয়ে পড়ে, যারা চাচ্ছিল জার শাসনের অবসান। আলেকজান্ডার এবং তার 4 জন সহযোগী মিলে রাশিয়ান জারকে হত্যার জন্য বোমা তৈরি করেছিল। কিন্তু 1887 সালের 1 মার্চ হামলা করার আগেই পুলিশের হাতে তারা ধরা পড়ে। ইন্টারোগেশনে তিনি সমস্ত দায় স্বীকার করে নেন। তার মা মারিয়া তাকে জারের কাছে প্রাণ ভিক্ষা চাইতে বলে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলেন ক্ষমা চাওয়াটা হবে অসততা। 1887 সালের 8ই মে আলেকজান্ডার উলিয়ানভকে ফাঁসিতে ঝোলানো হলো। মাথায় কালো মুখোশ পরানোর সময় তার ঠোঁটে শেষ কথা ছিল তার বিপ্লবী দলের নাম। উলিয়ানভ পরিবার, যারা একসময় ছিল অভিজাত সমাজের সম্মানিত সদস্য, এখন তারা হয়ে যায় সমাজ থেকে বিতাড়িত। সেন্ট পিটার্সবার্গ থেকে বহুদূরের একটি শহর সিম্বেরিস্কে তারা থাকত। সিম্বেরিস্কের উদার শিক্ষিত সমাজ, তাদের বন্ধু, তাদের সহকর্মীরা সবাই তাদের পরিত্যাগ করল। আফটার অল, সমাজের চোখে তাদের ছেলে টেরোরিস্ট অর্থাৎ সন্ত্রাসী, যার ফাঁসি হয়েছে। এই ঘটনা উদারপন্থীদের প্রতি ভ্লাদিমিরের মনে এক গভীর বিতৃষ্ণার জন্ম দেয়, যা তার পরবর্তী রাজনৈতিক জীবনেও প্রকাশ পেয়েছিল। বড় ভাইকে তিনি নিজের আইডল ভাবতেন। সেই বড় ভাইয়ের মৃত্যু তাকে বিপ্লবী করে তোলে। জার শাসনের প্রতি তীব্র ঘৃণা তৈরি হয় তার মনে, জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। পুলিশের চোখে ভ্লাদিমির তখন মার্কড ম্যান, সন্ত্রাসীর ভাই, তার উপরে সবসময় নজর রাখা হতো। সে বছরই তিনি কাজান বিশ্ববিদ্যালয়ে আইনে পড়তে ভর্তি হন। ভর্তি হয়েই কয়েকজনকে সাথে নিয়ে তার বড় ভাই যে দলটি করত সেই পিপলস উইলকে রিভাইভ করার ট্রাই করলেন। কিন্তু প্রথম বছরেই সরকার বিরোধী ছোট একটি ছাত্র বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তিনি বহিষ্কৃত হলেন। রাষ্ট্র তাকে শত্রু হিসেবে চিহ্নিত করল। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পর নির্বাসিত জীবন শুরু করলেন পরিবারের গ্রামের বাড়িতে। সেখানে তিনি দর্শন, অর্থনীতি এবং ইতিহাসের বই গোগ্রাসে পড়তে শুরু করলেন। এর মধ্যে যে বইটি সবচাইতে বেশি তার মনে দাগ কেটেছিল সেটা হলো নিকোলাই চার্নিভস্কির উপন্যাস হোয়াট ইজ টু বি ডান, অর্থাৎ কি করিতে হইবে। ভ্লাদিমির এই বইটি 5 বার পড়েছিল। বইটির নায়ক রাখমেতেভ হয়ে ওঠে তার আদর্শ, একজন শৃঙ্খলাবদ্ধ কঠোর মানুষ, যিনি বিপ্লবের জন্য ব্যক্তিগত সুখ শান্তি ত্যাগ করেছিলেন। এই বইটির বিষয়ে লেনিন বলেছিলেন, বইটি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে ফেলেছিল। এটি ছিল ইন্সপিরেশন ফর এ লাইফ টাইম। 1889 সালে 19 বছর বয়সে ধর্ম ত্যাগ করে প্রকাশ্যে নিজেকে এথিস্ট ঘোষণা করলেন। তিনি কার্ল মার্কসের রচনা পড়া শুরু করলেন, বিশেষ করে দাস ক্যাপিটাল। নির্বাসিত রাশিয়ান দার্শনিক তথা রুশ মার্ক্সবাদের জনক জর্জি প্লেখানভের লেখা তাকে গভীরভাবে প্রভাবিত করে। 1890 সালের শুরুতে ভ্লাদিমির উলিয়ানভ সম্পূর্ণরূপে মার্ক্সবাদে দীক্ষিত হয়ে যান। তিনি বিশ্বাস করতে শুরু করেন রাশিয়া দ্রুতই ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে যাচ্ছে। কলকারখানা তৈরি হচ্ছে শহরে শহরে। বিপ্লব আসবে শহরের শ্রমিক শ্রেণী থেকে, কৃষক শ্রেণী থেকে নয়। 1890 সালে ভ্লাদিমিরের মায়ের আবেদনে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় বহিরাগত ছাত্র ক্যাটাগরিতে ফেলে তাকে এক্সটার্নালি আইনশাস্ত্রে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়। 1891 সালে অনার্সে ফার্স্ট ক্লাস পান তিনি। এরপর রাশিয়ার সামারা অঞ্চলে একজন আইনজীবীর সহকারী হন। তিনি দরিদ্র কৃষকদের পক্ষে মামলা লড়তেন।
একই সাথে একটি মার্ক্সবাদী পাঠচক্রে তিনি যোগ দিতে থাকেন। 1893 সাল তিনি সেন্ট পিটার্সবার্গে চলে আসেন এবং হয়ে ওঠেন একজন পুরোদস্তর মার্ক্সবাদী বিপ্লবী। মাইন্ড ইট, মার্ক্সবাদী কর্মকাণ্ড তখন রাশিয়াতে নিষিদ্ধ ছিল। ভ্লাদিমির যা করতেছিলেন তা ছিল ইল্লিগ্যাল অ্যাক্টিভিটি। 1895 সালে সুইজারল্যান্ড এবং জার্মানি ভ্রমণ করেন তিনি। দেখা করেন নির্বাসিত রাশিয়ান মার্ক্সবাদী দার্শনিক জর্জি প্লেখানভ সহ অন্যান্য মার্ক্সবাদী প্রবাসীদের সাথে। রাশিয়ায় ফিরে সেন্ট পিটার্সবার্গে শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য সংগ্রাম ইউনিয়ন প্রতিষ্ঠা করেন, যা ছিল রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির পূর্বসূরি। শহরের শ্রমিক শ্রেণীর সাথে যোগাযোগ শুরু করেন তিনি, তাদের অধিকার নিয়ে লেখালেখি শুরু করেন। ফলাফল 1895 সালে সেন্ট পিটার্সবার্গে সরকার বিরোধী বিপ্লবী কর্মকাণ্ডের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। সাজা হলো 3 বছরের নির্বাসন সাইবেরিয়ার প্রত্যন্ত গ্রামে। কিন্তু এই শাস্তি তার জীবনের সবচেয়ে গঠনমূলক এবং আশ্চর্যজনকভাবে সবচেয়ে সুখী সময়গুলোর একটি হয়ে ওঠে। এই নির্বাসন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়। সেখানে তার সাথে যোগ দেয় আরেক বিপ্লবী নাদেজদা ক্রুপস্কায়া বা নাদিয়া। অবশ্য তাদের প্রথম দেখা হয়েছিল বছরখানেক আগেই এক গোপন মার্ক্সবাদী বৈঠকে, যা আয়োজন করা হয়েছিল পিঠা উৎসবের ছদ্মবেশে। নির্বাসিত জীবনে নাদিয়া হয়ে ওঠে ভ্লাদিমির লেনিনের অপরিহার্য সহকর্মী। তাদের বিয়ে হয়। নাদিয়া ভ্লাদিমিরের পাণ্ডুলিপি কপি করতেন, তার গবেষণা গুছিয়ে দিতেন। সাইবেরিয়ার সেই শান্ত পরিবেশে ভ্লাদিমির উলিয়ানভের তত্ত্বগুলো আরও শানিত হয়ে ওঠে। ভ্লাদিমির হয়ে ওঠেন আরও পরিণত এবং শীঘ্রই তিনি নিজেকে এক নতুন নামে পরিচয় দেবেন। এটি হবে তার ছদ্মনাম বা অ্যাডাপ্টেড সুডোনেম, লেনিন। 1900 সালে নির্বাসন থেকে ফিরে ভ্লাদিমির চলে গেলেন রাশিয়ার বাইরে, পশ্চিম ইউরোপে। তখন তিনি একজন পুরোদস্তর পেশাদার বিপ্লবী। সে বছরই ভ্লাদিমির রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির একটি পত্রিকা জার্মানি থেকে প্রকাশ করলেন, নাম ইক্সক্রা, যার অন্যতম একজন প্রতিষ্ঠাতা তিনি নিজেই। এখানেই প্রথমবারের মতো তিনি লেনিন নামটি ব্যবহার করলেন। তিনি তার সবচেয়ে প্রভাবশালী লেখাগুলো তুলে ধরতে শুরু করলেন এই সময়কালে। একটি বই লিখলেন যার শিরোনাম তিনি নিয়েছিলেন তার প্রিয় উপন্যাস হোয়াট ইজ টু বি ডান থেকে। এই বইটি ছিল এক নতুন ধরনের রাজনৈতিক অস্ত্রের নীল নকশা, ভ্যানগার্ড পার্টি। লেনিনের যুক্তি ছিল ওয়ার্কিং ক্লাস মানুষ নিজেরা সত্যিকারী বিপ্লবী চেতনায় পৌঁছাতে অক্ষম, তাদেরকে নেতৃত্ব দিতে হবে তার মতো পেশাদার বিপ্লবীদের শৃঙ্খলাবদ্ধ সংগঠনের মাধ্যমে। অর্থাৎ জনগণের পার্টি নয়, বরং জনগণের ভালোর জন্য তাদের ডিরেকশন দিতে তৈরি এমন একটি পার্টি লাগবে। তার একটি বিখ্যাত উক্তি ছিল, আমাদের একটি বিপ্লবী সংগঠন দাও এবং আমরা রাশিয়াকে উল্টে দেব। এটি টপ ডাউন মডেল, যার মধ্যে ভবিষ্যৎ টোটালিটেরিয়ান স্টেট তৈরির আলামত লুকিয়েছিল। এই নিরঙ্কুশ নিয়ন্ত্রণের উপরে তার আকাঙ্ক্ষার কারণেই 1903 সালে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টিতে ভাঙন ধরে। দলটি 2 টুকরো হয়ে যায়। লেনিনের কট্টরপন্থী দল বোলশেভিক, যার মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর অপেক্ষাকৃত মডারেট মেনশেভিক অর্থাৎ সংখ্যালঘু বা মাইনরিটি। এখানে একটা টুইস্ট বলি, নামে সংখ্যাগরিষ্ঠরা বাস্তবে কিন্তু সংখ্যালঘু, আর নামে সংখ্যালঘুরা বা মেনশেভিকরা বাস্তবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল। এনিওয়েজ, পরবর্তী 1.5 দশক ইউরোপে তিনি নির্বাসিত জীবন কাটালেন। লেনিনের জীবন ছিল বৈপরীত্যে পরিপূর্ণ। একদিকে তিনি ছিলেন সেই কঠোর শৃঙ্খলাপরায়ণ বিপ্লবী যিনি ব্রিটিশ মিউজিয়ামে সকালবেলা পড়াশোনা করে কাটাতেন, ঠিক কার্ল মার্ক্সের মতো। অন্যদিকে তিনি আবার 1909 সালে ক্যারিজম্যাটিক বিপ্লবী নেত্রী ইনেসা আর্মান্ডের প্রেমে পড়েন। তাদের এই গভীর প্রণয় বছরের পর বছর ধরে চলে। স্ত্রী নাদিয়া এবং প্রেমিকা ইনেসকে নিয়ে ত্রিভুজ সম্পর্ক তৈরি হয়। তিনি তার দলকেও গড়ে তুলেছিলেন নিষ্ঠুর এবং নৈতিকতা বিবর্জিত উপায়ে। দলের জন্য তহবিল সংগ্রহ করতে তিনি একাধিক ব্যাংক ডাকাতি অনুমোদন দেন। সেগুলোকে সুন্দর একটি নাম দিয়েছিলেন সুগার কোটেড করে, এক্সপ্রোপ্রিয়েশন বা সম্পদের বাজেয়াপ্তকরণ। আর এই কাজটি হাতে কলমে করার কাজে এক্সপার্ট ছিল তখনকার তরুণ কমরেড জোসেফ স্টালিন। যাই হোক, লেনিন রাশিয়ান বোলশেভিক নেতা রোমাল ম্যালিনোভস্কিকে খুব বিশ্বাস করতেন। অভিযোগ ওঠে ম্যালিনোভস্কি পুলিশের গুপ্তচর, কিন্তু লেনিন বলেন হতেই পারে না। অথচ বাস্তবে ম্যালিনোভস্কি সত্যিই ছিল জারের গোপন পুলিশ ওখরানার সবচাইতে মূল্যবান গুপ্তচর, এবং জোসেফ স্টালিন সহ অগণিত বোলশেভিক নেতা গ্রেপ্তারের জন্য তাকে দায়ী করা হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে লেনিন রাজনৈতিকভাবে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। তিনি সুইজারল্যান্ডে বসে এই যুদ্ধকে একটি সাম্রাজ্যবাদী সংঘাত হিসেবে নিন্দা করেন। ওদিকে জার্মানির বিপক্ষে রাশিয়ান ওয়ার ক্যাম্পেইন বিপর্যয়ের মুখে পড়ে। ভুলভাল সিদ্ধান্ত, হঠকারী ম্যানেজমেন্ট, লেজে গোবরে পরিস্থিতি তৈরি হয়। রাশিয়া টেরিটরি হারাতে শুরু করে জার্মানদের কাছে। ওদিকে রাশিয়ান ইকোনমিতে ধস নামে। আলাদাভাবে রুশ বিপ্লব নিয়ে যখন ভিডিও বানাবো তখন এগুলো ডিটেলস বলবো। তো এমনিতেই রাশিয়া ছিল অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় আউটডেটেড, তার উপর এখন যুদ্ধ।
শ্রমিক শ্রেণীতে বেকারত্ব শুরু হয়, ফুড শর্টেজের কারণে আমজনতার জীবনে নাভিশ্বাস শুরু হয়। মানুষ রাস্তায় নামে, মিলিটারি এবং পুলিশ এক হয়ে প্রথমে বিক্ষোভ দমানোর ট্রাই করে, কিন্তু পরে যখন দেখে কাজ হচ্ছে না, পরিস্থিতি ভয়াবহ, তখন মিলিটারি এবং পলিটিশিয়ানরা গিয়ে জার নিকোলাসকে বলে পরিস্থিতি শান্ত করতে হবে, আপনি মস্তদ সারুন। 1917 সালের মার্চে রাশিয়ান জার নিকোলাস ক্ষমতাচ্যুত হন। অবসান ঘটে রাজতন্ত্রের, 300 বছরের রোমানভ শাসনের। জার চলে যাওয়ার পর তৈরি হয় দুইটি শক্তি, অস্থায়ী সরকার বা প্রভিশনাল গভর্নমেন্ট গঠিত হয় দুমা অর্থাৎ রাশিয়ান পার্লামেন্টের পলিটিশিয়ানদের দিয়ে। লিডারশিপে ছিল প্রিন্স লাভ এবং পরে আলেকজান্ডার কেরেনস্কি। এরা ছিল ধনী শ্রেণীর প্রতিনিধিত্বকারী। এরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর একই সময়ে প্যারালাল একটি সরকার চলতে থাকে, শ্রমিক, কৃষক এবং সাধারণ সোলজারদের প্রতিনিধি নিয়ে গঠিত পেট্রোগ্রাফ সোভিয়েতদের মাধ্যমে। সোভিয়েত শব্দের আক্ষরিক মানেই হলো পরিচালনা পরিষদ। সাধারণ মানুষের সমর্থন ছিল এদের দিকে, অর্থাৎ রাশিয়াতে চলতে থাকে ডুয়েল পাওয়ার, এক দেশ দুই সরকার। আবার এই সোভিয়েতদের মধ্যেও ছিল বিভাজন, বোলশেভিক যারা চেয়েছিল তাৎক্ষণিক বিপ্লব, সব ক্ষমতা সোভিয়েতদের হাতে নিতে, আর ছিল মেনশেভিক, তারা চেয়েছিল ধাপে ধাপে পরিবর্তন, অর্থাৎ প্রথমে গণতন্ত্র পরে সমাজতন্ত্র। এরা অস্থায়ী সরকারকে বেশ কিছু ক্ষেত্রে সমর্থনও দিত। ওদিকে বোলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন তখন সুইজারল্যান্ডে। তিনি দেশে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন এবং একটি বিতর্কিত সিদ্ধান্ত নেন। জার্মানির সাহায্য চাইলেন তিনি। জার্মান হাইকমান্ড, যারা রাশিয়ার শত্রু ছিল, তারা একটি সুযোগ পেয়ে গেল। তারা বিশ্বাস করত যে লেনিনকে রাশিয়াতে পাঠালে তিনি যুদ্ধবিরতি প্রচারণার মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে নিতে পারবেন। একটি চুক্তি সই হলো। লেনিন এবং তার 31 জন সহকর্মীকে একটি বিশেষ জার্মান ট্রেনে করে জার্মানি পার করে দেওয়া হলো। জার্মান সরকার কেবল যাতায়াতের সুবিধাই দেয়নি, তারা বোলশেভিকদের প্রচারণার জন্য নিয়মিত অর্থও সরবরাহ করেছিল, যা তাদের পররাষ্ট্রমন্ত্রী পরে স্বীকার করেছিল। এই ঘটনা লেনিনের রাজনৈতিক পদ্ধতির একটি উদাহরণ। কঠোর আদর্শগত বিশ্বাসের সাথে বাস্তববাদী সুযোগ সন্ধানী অ্যাটিটিউডের মিশ্রণ। তার কাছে ক্ষমতা দখলের জন্য যে কোনো উপায় সঠিক ছিল। 1917 সালে 16 এপ্রিল রাতে সেই ট্রেনটি রাশিয়ার পেট্রোগ্রাড অর্থাৎ আজকের সেন্ট পিটার্সবার্গে পৌঁছালো। লেনিন একটি সাজোয়া গাড়ির উপরে উঠে এক জ্বালাময়ী ভাষণ দেন এবং বিশ্ব সমাজতান্ত্রিক বিপ্লবের ডাক দেন। পরের দিন তিনি তার বিখ্যাত এপ্রিল থিসিস উপস্থাপন করেন, যেখানে বলেন, যুদ্ধ থামাও, জমি কৃষকদের দাও, ব্যাংক রাষ্ট্রায়ত্ত করো এবং সব ক্ষমতা সোভিয়েতদের হাতে দাও। তিনি প্রভিশনাল গভর্নমেন্টকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। অন্যান্য দলগুলো যখন সংবিধান নিয়ে বিতর্ক করছিল, লেনিন তখন ক্লান্ত এবং ক্ষুধার্ত জনতাকে একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর স্লোগান দিয়েছিল, শান্তি, জমি এবং রুটি। সৈনিকদের জন্য শান্তি অর্থাৎ যুদ্ধের অবসান, কৃষকদের জন্য জমি এবং শহরের শ্রমিকদের জন্য রুটি। এই প্রতিশ্রুতিগুলোই সেই সময় মানুষ শুনতে চাচ্ছিল। তিনি তা শুনিয়েছিলেন। কেরেনস্কি সরকার যুদ্ধ চালিয়ে যেতে চায়, কিন্তু সৈনিকরা ক্লান্ত এবং পরাজিত। জুলাই মাসে রাস্তায় নামে শ্রমিক এবং সৈনিকেরা। সরকার বোলশেভিকদের উপরে দমন চালায়। লেনিন পালিয়ে যায় ফিনল্যান্ডে। ওদিকে দেশের অবস্থা আরও খারাপ হতে থাকলে 1917 সালের আগস্টে জেনারেল কর্নিলভ অভ্যুত্থানের চেষ্টা করে। তিনি চেয়েছিলেন মিলিটারি শাসন চালু করতে। কেরেনস্কি তখন জেনারেল কর্নিলভকে বাধা দিতে বোলশেভিকদের সাহায্য চান, অর্থাৎ যে বোলশেভিকদের তিনি কিছুদিন আগেই পেটালেন, জেলে ভরলেন, এবার তাদেরই সাহায্য চাইলেন। বোলশেভিকরা জেনারেল কর্নিলভকে থামালো। আফটার অল, মিলিটারি সাধারণ সৈনিকদের ভেতরে তাদের প্রভাব এতদিনে বেড়ে গিয়েছিল। বোলশেভিকদের ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। সেপ্টেম্বর-অক্টোবরে বোলশেভিকরা সোভিয়েতদের ভেতরে সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ সত্যিকারের মেজরিটি, খালি নামে মেজরিটি না। লেনিন চুপচাপ ফিরে আসেন, বিপ্লবের পরিকল্পনা শুরু করেন। নতুন ক্যালেন্ডারে 7 নভেম্বর 1917 আর পুরাতন ক্যালেন্ডারের অক্টোবর মাসের 25 তারিখে রাতে বোলশেভিকরা রাষ্ট্রীয় ভবন, ব্রিজ, টেলিগ্রাফ অফিস দখল করে নেয়। উইন্টার প্যালেস দখল করে অস্থায়ী সরকারকে উৎখাত করে। লেনিন ঘোষণা করেন এইবার সব ক্ষমতা সোভিয়েতদের। ক্ষমতা দখলের পর লেনিন দ্রুততা সংহত করা শুরু করেন। তিনি অন্যান্য সমাজতান্ত্রিক দলগুলোকে দূরে সরিয়ে দেন। রাশিয়ার প্রথম গণতান্ত্রিক সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে জয় পায় সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। লেনিনের বোলশেভিকরা মাত্র 1/4 ভোট পেয়েছিল, অর্থাৎ নির্বাচনে কারচুপি হয়নি, বোঝা যাচ্ছে। কিন্তু নির্বাচনের ফলাফল তো বিপক্ষে গেল। নির্বাচন তখনই ভালো লাগে যখন নির্বাচনে জেতার চান্স থাকে। লেনিন বুঝতে পারল আমজনতার উপরে ভরসা করে তার হচ্ছে না। লেনিন সশস্ত্র প্রহরী পাঠিয়ে একদিন পরেই সেই সংসদ ভেঙে দিল। রাশিয়ায় গণতন্ত্রের সংক্ষিপ্ত এক্সপেরিমেন্ট এখানেই শেষ।
রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায় ব্রেস্ট-লিটভস্ক চুক্তির মাধ্যমে। 1918 সালের মার্চ মাসের এই চুক্তির মাধ্যমে বিশাল এরিয়া হাতছাড়া হয় রাশিয়ার। ওই দেখুন, মানচিত্রের ওই নীল অংশ চলে যায় জার্মানদের দখলে, আর লাল অংশ চলে যায় অস্ট্রো হাঙ্গেরিয়ানদের দখলে। নিজের ইচ্ছা কার্যকর করতে লেনিন তার চূড়ান্ত অস্ত্র তৈরি করে, চেকা, সোভিয়েত সিক্রেট পুলিশ, যেটা পরে নাম বদলে হয়ে যায় এনকেভিডি এবং এরপর হয়ে যায় কেজিবি। এর প্রধান ফেলিক্স জাজেন্সকি ঘোষণা করেন, আমাদের ন্যায় বিচারের প্রয়োজন নেই, এখন যুদ্ধ চলছে, হয় জীবন না হয় মৃত্যু। রাশিয়াতে তখন চলছিল গৃহযুদ্ধ। একদিকে ক্ষমতাসীন বোলশেভিকরা, আরেকদিকে অ্যান্টি বোলশেভিক কম্বাইন্ড ফোর্স, যাদেরকে বলা হয় হোয়াইট আর্মি, অর্থাৎ রেড আর্মি ভার্সেস হোয়াইট আর্মি যুদ্ধ। 17 জুলাই 1918 সালে রাশিয়ার মানচিত্র দেখুন। ওই লাল অংশগুলো ছিল রেড আর্মির নিয়ন্ত্রণে, আর নীল অংশ ছিল হোয়াইট আর্মির নিয়ন্ত্রণে। হোয়াইট আর্মির সমস্যা হলো তাদের একক লিডারশিপ ছিল না, ছিল হজবরল পরিস্থিতি। অন্যদিকে রেড আর্মির লিডারশিপে ছিল লিওন ট্রটস্কি। রেড আর্মি ভয় পেয়েছিল হোয়াইট আর্মি হয়তো ক্ষমতাচ্যুত রাশিয়ান জার নিকোলাসকে বন্দিদশা থেকে উদ্ধার করে ফেলবে, এরপর তাকে নেতা বানাবে। সুতরাং নিকোলাসকে বাঁচিয়ে রাখাটা তাদের জন্য হবে রিস্ক। সেই দিনই অর্থাৎ 17 জুলাই তারিখে লেনিনের অনুমোদনে চেকার একটি স্কোয়াড, যার নিকোলাস, তার স্ত্রী এবং 5 সন্তানকে নির্মমভাবে হত্যা করে। 1918 সালের আগস্টে ফেনিয়া কাপলান নামে এক সোশ্যালিস্ট বিপ্লবী লেনিনকে হত্যার চেষ্টা করে। লেনিন গুলি খায়, কিন্তু বেঁচে যায়। শুরু হয় প্রতিশোধ, শুরু হয় রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত গণহত্যাযজ্ঞ, যা পরিচিত হয় লাল সন্ত্রাস বা রেড টেরর নামে। 3 বছর ধরে রাশিয়া এক ভয়াবহ গৃহযুদ্ধে ডুবেছিল। লিওন ট্রটস্কির সংগঠিত রেড আর্মি অবশেষে বিজয়ী হয়, কিন্তু লেনিনের যুদ্ধকালীন কমিউনিজম নীতি, যার অধীনে কৃষকদের কাছ থেকে সমস্ত শস্য কেড়ে নেওয়া হতো, তা এক ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি করে। মারা যায় লক্ষ লক্ষ মানুষ। 1921 সাল ক্রনস্ট্যান্ড নৌঘাটির নাবিকেরা, যারা ছিল বিপ্লবের এক সময়কার নায়ক, তারাই এবার বোলশেভিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে। বিদ্রোহটি রক্তক্ষয়ীভাবে দমন করা হয়, কিন্তু বাস্তববাদী লেনিন এই সতর্কবার্তা বুঝতে পারেন। তিনি নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি চালু করেন, যা কৃষকদের উদ্বৃত্ত শস্য বিক্রি করার এবং ছোট ব্যক্তিগত ব্যবসার অনুমোদন দেয়। এটি ছিল টিকে থাকার একটা কৌশল মাত্র। লেনিনের গল্পের শেষটা এক করুণ পরিহাস। 1922 সালের মে মাসে কয়েক দফা স্ট্রোক করেন তিনি দুর্বল হয়ে পড়েন। তিনি কথা বলার ক্ষমতা হারান, তার শরীরের ডান দিকটা অবশ হয়ে যায়। তিনি কার্যত পলিটব্যুরোর রাজনৈতিক বন্দী হয়ে পড়েন এবং তার প্রধান রক্ষক ছিলেন স্তালিন। তার শেষ সচেতন মাসগুলোতে লেনিন তার জীবনের শেষ রাজনৈতিক যুদ্ধটি করেন জোসেফ স্তালিনের বিরুদ্ধে। তিনি বুঝতে পেরেছিলেন যে পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্তালিন কতটা বিপজ্জনক হয়ে উঠেছেন। তিনি স্তালিনের সম্পর্কে সতর্ক করে লিখেছিলেন, কমরেড স্তালিন অত্যন্ত নির্দয় এবং তার হাতে সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্তালিন যে কি জিনিস তা লেনিনও কল্পনা করতে পারেননি। এটা ছিল কল্পনার বাইরে। স্তালিন নিজেই ছিল এক ইতিহাস। 1924 সালের 21শে জানুয়ারি লেনিনের মৃত্যু হয়। তার পরিবার একটি সাধারণ কবর চেয়েছিল, কিন্তু স্তালিন তার দেহকে স্থায়ী প্রদর্শনের জন্য সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন। মমিফাইড করা হয় তাকে। মস্কো রেড স্কোয়ারে লেনিন মজলিয়ামে আজও তার বডি রাখা আছে, দেখতে পারেন। ব্যক্তিগতভাবে আমি চীনে গিয়ে মাও সেতুনের একই রকম মমিফাইড বডি দেখেছি। দূর থেকে তেমন একটা বোঝা যায় না। লেনিন এমন এক বিশ্বের স্বপ্ন দেখতেন যেটা হবে ওয়ার্কার্স প্যারাডাইস, কিন্তু তিনি যে ব্যবস্থা তৈরি করেছিলেন, একদলীয় রাষ্ট্র, গোপন পুলিশ, কনসেন্ট্রেশন ক্যাম্প, তার ফলাফল ছিল সুদূর প্রসারী। আবার যদি অন্যভাবে দেখেন, তাহলে এমনটি না করলে রাশিয়া স্টেবল হতো না। কমিউনিস্টরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারত না। হোয়াইট আর্মিকে নিশ্চয় মাথার উপরে হাত বুলিয়ে শান্ত করা যেত না। জোসেফ স্টালিন বিপ্লবকে ছিনতাই করেননি। তিনি ছিলেন লেনিনের তৈরি করা ব্যবস্থারই একনিষ্ঠ অনুসারী। লেনিন যে যন্ত্রটি তৈরি করেছিলেন, স্টালিন কেবল সেটিকে পূর্ণ শক্তিতে চালিয়েছিল, সেটিকে আরও মেটিকুলাসলি অপারেট করেছিল। লেনিনের চূড়ান্ত মূল্যায়ন করবে ইতিহাস এবং সময়। আজ এ পর্যন্তই। ডিক্টেটরশিপ মানেই ফ্যাসিজম নয়। ইনফ্যাক্ট ফ্যাসিজমের পতনে সবচাইতে বড় রোল প্লে করেছিল সোভিয়েতরাই। ফ্যাসিস্টদের সবচাইতে বড় দুশ্মনও ছিল সোভিয়েতরাই। ফ্যাসিজম কি, কিভাবে কাজ করে, এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।